ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর 18 অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি। এর আগের ভিডিওতেই আমরা কোষে দেখি 18-র 12 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছি। এই ভিডিওতে আমরা 13 দাগ থেকে শুরু করব। তা দেখো 13 দাগে কি আছে। 13 দাগে দেখতে পাচ্ছি নিচের ছবির রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমি এখানে ছবিটি অঙ্কন করে নিচ্ছি। তো দেখো এখানে আমরা ছবিটা করে নিয়েছি। কি বলা আছে যে ABCD হচ্ছে একটি বর্গক্ষেত্র এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি বলা আছে। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে AC সমান বর্গক্ষেত্রের কর্ণ সমান কি দেখো আবার AC একদিকে বর্গক্ষেত্রের কর্ণ, আবার অপর দিকে হচ্ছে AC এই বৃত্তটির ব্যাস। অর্থাৎ আমরা কি পেলাম, বর্গক্ষেত্রের কর্ণ আর বৃত্তের ব্যাস সমান। তা বৃত্তের ব্যাস কত, ব্যাসার্ধ দেখো বলা আছে 7 সেমি। তাহলে 7 সেমিকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 14 সেমি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাচ্ছি 14 সেমি। তাহলে দেখো কর্ণ দৈর্ঘ্য বের করতে গেলে তো আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দরকার হয়, সেটি দেওয়া নেই। তাহলে আমরা সেটি ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য A সেমি। অতএব বর্গক্ষেত্রের কর্ণ সমান কি হবে, কর্ণ সমান হবে দেখো √2 ইন্টু A, যেহেতু A বাহু ধরেছি, এত সেমি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে শর্তানুসারে √2A সমান 14। অতএব এখান থেকে কি হচ্ছে দেখো A সমান হচ্ছে 14/√2। ঠিক আছে। তা দেখো আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, সমান বাহু স্কোয়ার। তাহলে কি হচ্ছে দেখো 14/√2 এর স্কোয়ার, একক হবে আমাদের বর্গ সেমি। তাহলে 14কে স্কোয়ার করলে আমরা 196 পাবো এবং √2কে স্কোয়ার করলে আমরা 2 পাবো, এত বর্গ সেমি। তাহলে দেখো 196কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, আমরা পাবো 98 বর্গ সেমি। ঠিক আছে। তাহলে 98 বর্গ সেমি হচ্ছে আমাদের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব। অতএব দেখো বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার। ঠিক আছে, পায়ের মান আমরা 22-এর 7 বসিয়ে দিলাম। আর হচ্ছে ব্যাসার্ধ কত বলা আছে, 7 বলা আছে। তাহলে 7-এর স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 22-এর 7 ইন্টু 7 7 49, এত বর্গ সেমি। 7 দিয়ে 49-কে কাটলে আমরা 7 পাবো, অর্থাৎ 22কে 7 দিয়ে গুণ করলে 154 বর্গ সেমি হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলেই তো আমরা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কি হবে দেখো, টোটাল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গ সেমি। তার থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি বাদ দেব, আমরা পাবো 56 বর্গ সেমি। কেমন? এবার 13/2-এরটা লক্ষ্য করো। 13/2-এ কি আছে দেখো। তা 13/2-এর যে চিত্রটা দেওয়া আছে সেটি এখানে প্রথমে অঙ্কন করে নিচ্ছি। তা দেখো চিত্রটা আমরা অঙ্কন করে নিয়েছি। এখানে যে প্রতিটি বৃত্ত আছে সেই প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি করে এবং 4টি বৃত্তের কেন্দ্র যথাক্রমে ABCD। তাহলে দেখো যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল কত হয় আমরা প্রথমে বের করে নিই। দেখো প্রতিটি ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পায়ের মান আমরা 22-এর 7 বসিয়ে দিলাম। আর হচ্ছে ব্যাসার্ধ কত বলা আছে, 3.5 বলা আছে। তাহলে 3.5 একক হবে আমাদের বর্গ সেমি। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 22-এর 7। 3.5কে আমরা এইভাবে দেখো 3.5-এর স্কোয়ার আছে, তাহলে আমরা 3.5কে এইভাবে লিখতে পারি, 3.5 গুণ 3.5 এত বর্গ সেমি। এবার আমরা দশমিকগুলো তুলে দিচ্ছি, তাহলে নিচে 10 পাবো। ঠিক আছে। এবার আমাদের কাজ কি, কাটাকাটি করা। তা দেখো
7 দিয়ে কাটলে কত হয়, 5 7 35, 5 দিয়ে 10কে কাটলে 2 হচ্ছে, 2 দিয়ে 22কে কাটলে আমরা 11 পাচ্ছি। আর আমরা কোনো কাটাকাটি করছি না, এটিকে রেখে দিচ্ছি, তাহলে আমাদের হিসাবের সুবিধা হবে। অর্থাৎ নিচে দেখো আমরা 10 পাচ্ছি, 5 11 55, 5 হাতে 5, 3 11 33 আর 5 38 হলো। ঠিক আছে, তাহলে দেখো নিচে যেহেতু 10 আছে তাহলে ক ঘর আগে দশমিক বসবে, 1 ঘর আগে দশমিক বসবে, অতএব আমরা পাবো 38.5 বর্গ সেমি। ঠিক আছে, দেখো এই জন্য কিন্তু এখানে আর কাটাকাটি করিনি, যেহেতু নিচে 10কে রেখে দিয়েছি, তাহলে সহজে আমরা 1 ঘর আগে দশমিক বসালেই আমাদের হিসাবটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল কত পেলাম, 38.5 বর্গ সেমি পেলাম। এবার বৃত্তগুলি লক্ষ্য করো, এই বৃত্তের কেন্দ্র তো টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, আর এই যে কোণটা, এই অংশটা অর্থাৎ রেখাঙ্কিত ছাড়া যে অংশটা, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু ABCD একটি বর্গক্ষেত্র, তাহলে 90 ডিগ্রি দেখো 360-এর কত ভাগ, 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ এক্ষেত্রে আমরা সহজে বলতে পারি যে রেখাঙ্কিত অংশটি আছে সেটি টোটাল বৃত্তের 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে, টোটাল বৃত্তটাকে যদি আমরা এইভাবে 4 ভাগ করি, তার 3 ভাগ জুড়েই আছে রেখাঙ্কিত অংশ, আর 1 ভাগ হচ্ছে রেখাঙ্কিত ছাড়া অংশ। তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বের করতে গেলে এটিকে আমাদের 4 ভাগে 3 ভাগ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা সেটা করে নিচ্ছি। অতএব দেখো প্রতিটি বৃত্তের রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কি হবে, 4 ভাগে 3 ভাগ দিয়ে গুণ করছি। ঠিক আছে, টোটালটাকে 4 দিয়ে ভাগ করেছি, তার থেকে 3 ভাগ আমরা নিয়েছি, ইন্টু 38.5 এত বর্গ সেমি। এবার দেখো এখানে কতগুলি বৃত্ত আছে, তাহলে 4টি বৃত্ত আছে। অতএব 4টি বৃত্তের রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কী হবে, এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 4 গুণ 3 4 গুণ 38.5 এত বর্গ সেমি। দেখো 4 4 কেটে গেল, 3 দিয়ে এটাকে গুণ করলে হয়ে যাচ্ছে, তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 8 24, 25, 5 হাতে 2, 3 3 9 আর 2 11। ক ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। অর্থাৎ আমরা পেলাম 115.5 সেমি হচ্ছে এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 14 দাগেরটা দেখো, 14 দাগে কি আছে, যে দীনেশ তাদের শ্রেণীর কতজন কোন খেলা খেলতে ভালোবাসে তার একটি পায়চিত্র তৈরি করেছে। সে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি নিয়েছে। হিসাব করে প্রতিটি বৃত্তকলার পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। তা দেখো অঙ্কটি সমাধানের জন্য আমাদের যে তথ্যগুলি দরকার, এই অঙ্কটিতে কিন্তু যথেষ্ট তথ্য দেওয়া নেই, তাই অঙ্কটি আমরা সমাধান করতে পারছি না। আর এই ধরনের অঙ্ক কোনোদিনই পরীক্ষায় আসে না। ঠিক আছে, তাহলে আমরা 15 দাগেরটা করছি। দেখো 15 দাগে কী আছে, 15 দাগে দেখতে পাচ্ছি যে নিত একটি বর্গক্ষেত্র ABCD এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি। তার বোন পাশের ছবির মতো ABC ও D বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে এবং কিছুটা জায়গা নকশা এঁকেছে। হিসাব করে নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। তাহলে অঙ্কটি সমাধানের জন্য এখানে প্রথমে আমরা চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি। আমরা প্রথমে এই নকশা আঁকা অংশটির পরিসীমা বের করছি। পরিসীমা বের করতে গেলে এই প্রতিটি বৃত্তচাপের আমাদের দৈর্ঘ্য দরকার, তাহলে সেটা আমরা বের করে নিই। তা দেখো প্রতিটি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান কী হবে, দেখো এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বৃত্তের ক্ষেত্রে টোটাল কোণ কত, 360 ডিগ্রি, তাহলে 90কে 360 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমরা বৃত্তচাপ অর্থাৎ পরিধিক বের করছি, তাহলে এটিকে 2 পাই দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 2 পাই আর দিয়ে গুণ করতে হবে। পায়ের মান আমরা 22-এর 7 বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে ব্যাসার্ধ কত ধরেছে, 6 সেমি ধরেছে। তাহলে প্রতিটি বৃত্তচাপের মান হবে আমাদের এইটা। ঠিক আছে, এবার আমাদের কাটাকাটি করতে হবে। তা দেখো 90 দিয়ে 360কে কাটলে আমরা এখানে 4 পাচ্ছি, 2 দিয়ে 4কে কাটলে 2 হচ্ছে। আবার দেখো 2 দিয়ে 3কে কাটলে এখানে, এই 2 দিয়ে 6কে কাটলে এখানে 3 পাচ্ছি। অর্থাৎ আমরা পাচ্ছি দেখো 22, 3 22 66, নিচে 7 এত সেমি হচ্ছে এই প্রতিটি চাপের দৈর্ঘ্য। তাহলে এখানে মোট কটি চাপ আছে, 4টি চাপ আছে। আর প্রতিটি বৃত্তেরই ব্যাসার্ধ তো দৈর্ঘ্য 6 সেমি করে, অর্থাৎ প্রতিটি চাপের দৈর্ঘ্যই কিন্তু সমান হবে।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব নকশা আঁকা অংশের পরিসীমা কি হবে, 4 গুণ এইটা হবে, অর্থাৎ 4 গুণ 66/7 এত সেমি। তাহলে 66কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 6 24, 4 হাতে 2, 24 আর 2 26, অর্থাৎ আমরা পেলাম 267/7 এত সেমি। ঠিক আছে, এবার এটিকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো প্রথমে কবার যাচ্ছে, প্রথমে 3 বার যাচ্ছে, 3 7 21, 5 54 হচ্ছে, 7 7 49, তাহলে কত বেশি হচ্ছে 49, 50 51 52 53 54, অর্থাৎ 5 পড়ে থাকছে, তাহলে 5 আর নিচে 7। ঠিক আছে, তাহলে আমরা পেলাম 37.5/7 সেমি হচ্ছে এই নকশা আঁকা অংশের পরিসীমা। এবার আমরা এই নকশা আঁকা অংশের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, এই নকশা আঁকা ছাড়া এই অংশের ক্ষেত্রফল আমরা বের করব। ঠিক আছে, 4টি বৃত্তকলার, এবং আমরা এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই 4টে অংশের ক্ষেত্রফল বাদ দিলেই আমরা নকশা আঁকা অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো আমরা প্রথমে প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল বের করে নিই, যে প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 90 ডিগ্রি। তাহলে বৃত্তের টোটাল কোণ কত, 360, তাহলে 90কে 360 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো, পায়ের মান 22/7 বসিয়ে দিলাম। ব্যাসার্ধ কত বলা আছে, ব্যাসার্ধ বলা আছে 6 সেমি। ঠিক আছে, তাহলে 6 স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এখান থেকে কাটাকাটি করলে 4 পাচ্ছি, অর্থাৎ 1 4 গুণ 22/7 গুণ 6কে স্কোয়ার করলে আমরা 34 পাচ্ছি এত বর্গ সেমি। 4 দিয়ে 36কে কাটলে 9 পাচ্ছি, অর্থাৎ কি হচ্ছে দেখো, 9 দিয়ে 22কে গুণ করলে আমরা 198 পাবো, এবং নিচে 7 আছে, অর্থাৎ 198/7 এত বর্গ সেমি হচ্ছে প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল। আমাদের কটি বৃত্তকলা আছে, 4টি বৃত্তকলা আছে। অতএব নকশা আঁকা ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল কি হবে, যে বৃত্তকলা তো 4টি আছে, তাহলে সেটিকে 4 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 4 গুণ 198/7 এত বর্গ সেমি। তাহলে দেখো 4 দিয়ে 198কে গুণ করলে আমরা কি পাচ্ছি, 4 8 32, 2 হাতে 3, 4 নং 36 আর 3 39, 9 হাতে 3, 4 কে 4 আর 3 7, অর্থাৎ 792/7 এত বর্গ সেমি। ঠিক আছে, এবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করি। তা দেখো এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বাহু স্কয়ার, বাহু কত 12 সেমি, আমাদের একক হবে বর্গ সেমি। তা 12কে স্কয়ার করলে আমরা কত পাবো, আমরা পাবো 144 বর্গ সেমি। ঠিক আছে, অতএব এখান থেকে সহজেই আমরা বের করতে পারি যে নকশা আঁকা অংশের ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ 144 থেকে এই 4টি বৃত্তকলার ক্ষেত্রফল 792/7 এটি বিয়োগ করতে হবে, তাহলে এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমাদের লসাগু কত হবে, লসাগু হবে আমাদের 7, এর নিচে 1 আছে, 1 7-এর মধ্যে 7 বার যায়, সেই 7 দিয়ে উপরের 144কে গুণ করতে হবে, তাহলে 4 7 28, 8 হাতে 2, 4 7 28 আর 2 30, 0 হাতে 3, 7 7 আর 3 10, অর্থাৎ আমরা পেলাম 1008 বিয়োগ 7 7-এর মধ্যে 1 বার যায়, সেই 1 দিয়ে উপরের 792কে গুণ করলে আমরা 792 পাবো এত বর্গ সেমি। তাহলে দেখো এখানে 1008 থেকে 792 বিয়োগ করলে আমরা 216 পাবো, 216/7 এত বর্গ সেমি। ঠিক আছে, এবার দেখো এটাকে আমাদের ভাগ করতে হবে। তাহলে প্রথমে কবার যাবে, প্রথমে 3 বার যাবে, 3 7 21। ঠিক আছে, 6-এর মধ্যে 7 কবার যায়, তাহলে 0 বার যায়, তাহলে 7 0 0 কত পড়ে থাকছে, 6 পড়ে থাকছে, নিচে কত আছে 7 আছে, অর্থাৎ আমরা পেলাম 30.67 বর্গ সেমি। ঠিক আছে, নকশা আঁকা অংশের ক্ষেত্রফল। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো।
এবার 16 দাগেটা লক্ষ্য করো। 16 দাগে কী আছে দেখো। 16 দাগে দেখতে পাচ্ছি একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো হিসাব করে লিখি। তাহলে দেখো, এখানে প্রথমে একটি বৃত্ত দেওয়া আছে। এই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে 154 বর্গ সেমি এবং একটি বর্গক্ষেত্র আছে এই মাঠটির পরিলিখিত অর্থাৎ বাইরের দিক বরাবর। তাহলে সেক্ষেত্রে দেখো, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী হবে? এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে বৃত্তের ব্যাসের যা দৈর্ঘ্য হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু তাই হবে। অর্থাৎ প্রথমে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তা আমরা প্রথমে ধরে নিই, দেখো যে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। এটি সমান কত বলা আছে? এটি সমান বলা আছে 154। তাহলে এখান থেকে আমাদের আর এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো শর্তানুসারে পাই আর স্কোয়ার সমান 154। আমরা পায়ের মান বসিয়ে দিলাম 22/7 আর স্কোয়ার সমান 154। এখান থেকে আমরা কী পাচ্ছি? দেখো আর স্কোয়ার সমান কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে 154-র সঙ্গে 7 গুণ হচ্ছে, আর এদিকে নিচে তো 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 22 গুণ হচ্ছে। এখানে আমরা 22 পাবো। 22 দিয়ে 154কে কাটলে 7 হচ্ছে। অতএব আমরা আর স্কোয়ার সমান কী পাচ্ছি? আর স্কোয়ার সমান পাচ্ছি দেখো 7 গুণ 7। তাহলে আর সমান কী হবে? এই দুটো সাথে একটা 7 নেব আমরা, ঠিক আছে? স্কোয়ার যখন ছিল তখন আমরা 7 গুণ 7 ছিল, আর সমান কী হবে? 7 হবে। অতএব এখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে গেলাম। ব্যাসার্ধ সমান 7 সেমি, অর্থাৎ ব্যাস কত? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2 গুণ 7, অর্থাৎ আমরা পেলাম 14 সেমি। তাহলে আমরা কি পেলাম? যে বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি। তাহলে আমরা লিখে নিই, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 14 সেমি। তাহলে এখান থেকে আমরা সহজে বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে পারবো। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে? আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ বাহু। তাহলে বাহু আমাদের 14 বেরিয়েছে, তাহলে 4 দিয়ে 14কে গুণ করতে হবে, এত সেমি। তাহলে 4 14 56 সেমি পেলাম আমরা বর্গক্ষেত্রের পরিসীমা। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে বাহু কত বেরিয়েছে? বাহু 14 বেরিয়েছে, অর্থাৎ 14 স্কোয়ার। আর একক হবে আমাদের বর্গ সেমি। 14কে স্কোয়ার করলে আমরা কত পাবো? 14 14 196, ঠিক আছে? এত বর্গ সেমি। এবার দ্বিতীয় অংশে কি বলেছে? দ্বিতীয় অংশে বলেছে এই বর্গক্ষেত্রটি যদি অন্তর্লিখিত হতো, অর্থাৎ বর্গক্ষেত্রের ভেতর দিয়ে হতো, সেক্ষেত্রে লক্ষ্য করো যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাস সমান হতো, ঠিক আছে? পরিলিখিত হলে কি হচ্ছে? ব্যাসের দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে। আর অন্তর্লিখিত হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে। তাহলে এখানে আমরা সেটা লিখে নিই। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? বর্গক্ষেত্রের কর্ণ কি? বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এটি সমান দেওয়া আছে বৃত্তের ব্যাস অর্থাৎ 14, ঠিক আছে? এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে দেখো, বা বাহুর দৈর্ঘ্য সমান কি হবে? এই 14কে √2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 14কে √2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? আমরা পাবো 7√2, ঠিক আছে? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। উপর নিচে দেখো, তা দেখো এখানে কি ছিল? 14/√2 ছিল। এবার √2কে তোলার জন্য আমরা উপর নিচে √2 দিয়ে গুণ করছি। তাহলে আমরা পাবো উপরে দেখো 14√2 আর নিচে √2 ইন্টু √2। √2 আর √2 গুণ করলে আমরা 2 পাবো, উপরে 14√2 ছিল। এবং দেখো এই 14কে 2 দিয়ে কাটলে আমরা 7 পাবো, অর্থাৎ 7√2 আমাদের উত্তর হবে, ঠিক আছে? সেটা আমরা একবারে বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা দেখো অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। অন্তর্লিখিত
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7√2 সেমি। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে? পরিসীমা আমরা জানি 4 গুণ বাহু। তাহলে এখানে আমরা যেহেতু বাহু পেয়ে গেছি 7√2 সেমি, তাহলে তাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 গুণ 7√2 সেমি। তা দেখো কত হচ্ছে, 4 7 28। ঠিক আছে, 28√2 সেমি হচ্ছে পরিসীমা। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল সমান আমরা জানি বাহু স্কোয়ার। এক্ষেত্রে আমরা বাহু কত পেয়েছি? আমরা পেয়েছি 7√2। তাহলে তাকে স্কোয়ার করতে হবে, একক হবে আমাদের বর্গ সেমি। তাহলে দেখো 7কে স্কোয়ার করলে আমরা 7 7 49 পাচ্ছি, সেই 49, আর এদিকে √2কে স্কোয়ার করলে আমরা 2 পাচ্ছি, সেই 49কে 2তে গুণ করলে আমরা পাবো 98 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 17 দাগেটা লক্ষ্য করো। 17 দাগে কি আছে দেখো। 17 দাগে দেখতে পাচ্ছি নিচের বৃত্তকলাগুলির রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। তাহলে 1 দাগেরটা লক্ষ্য করো। আমরা প্রথমেই চিত্রটা এখানে অঙ্কন করে নিচ্ছি। তা দেখো বৃত্তকলাটা আমরা অঙ্কন করে নিয়েছি। এই বৃত্তকলার রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা এবং আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথম আমরা এই রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমাটা বের করছি। দেখো পরিসীমা বের করার জন্য এই এবি বাহুর দৈর্ঘ্য দরকার এবং এবি চাপের দৈর্ঘ্য দরকার। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য আর এবি চাপের দৈর্ঘ্য যদি আমরা পেয়ে যাই, সেই দুটো যোগ করলেই আমরা এই রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমাটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো প্রথমে আমরা এবি বাহুর দৈর্ঘ্য বের করছি। তার জন্য আমাদের এ ও বি এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তাহলে লক্ষ্য করো ত্রিভুজ এ ও বি থেকে এক্ষেত্রে যে ত্রিভুজটি আছে এ ও বি, এটি কি সমকোণী ত্রিভুজ, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি আছে আর সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ, অর্থাৎ এক্ষেত্রে এবি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি পাচ্ছি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ভূমি দেখো ওবি আছে, তাহলে ওবি স্কয়ার, লম্ব কি আছে এও আছে, তাহলে এও স্কয়ার। এবার আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। দেখো আমরা পাচ্ছি এবি স্কয়ার সমান ওবি কত 12, তাহলে 12 স্কয়ার যোগ এও কত এও 12, তাহলে 12 স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে আমরা পাচ্ছি এবি স্কয়ার। তাহলে এখানে কটা আছে? দুটো 12 স্কয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি 2 × 12 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা এবি সমান পাচ্ছি, দেখো যেহেতু এখান থেকে আমরা স্কয়ার তুলে দিয়েছি তাহলে এখান থেকেও স্কয়ার উঠে যাবে, অর্থাৎ দুটোর থেকে একটা পাবো। তাহলে এক্ষেত্রে আমরা 12 পাচ্ছি, আর এক্ষেত্রে কি হবে 2 এর রুট হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই √2 এর মানটা বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা পাচ্ছি এবি সমান 12 গুণ √2 এর মান কত? √2 এর মান হচ্ছে 1.414। তা তোমরা √2 এবং √3 মানটা মনে রাখবে। পরিমিতি অঙ্ক করার জন্য আমাদের এটি ভীষণ দরকার হয়, যখন প্রয়োজন পড়বে আমরা সেটি ব্যবহার করব। তাহলে দেখো অতএব এখান থেকে এবি সমান কি হচ্ছে, দেখো 12 দিয়ে এটা গুণ করে দিতে হবে। 4 × 48 8, হাতে 4, 12কে 12 আর 4 16, 6 হাতে 1, 4 × 48 49, 9 হাতে 4, 12কে 12 আর 4 16, অর্থাৎ আমরা পেলাম 16.968। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবি দৈর্ঘ্য পেয়ে গেছি। অতএব এবি এর দৈর্ঘ্য সমান 16.968 এত সেমি। এবার আমরা কি করব, এবি চাপের দৈর্ঘ্যটা বের করব। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো এবি চাপের দৈর্ঘ্য কি হচ্ছে। এক্ষেত্রে এই বৃত্তকলাটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর বৃত্ত টোটাল কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 90কে 360 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু দেখো আমরা এই পরিধিটা বের করব, ঠিক আছে, এই বৃত্তচাপ অর্থাৎ পরিধি। তাহলে কি হবে, পরিধির সূত্র কি আমরা জানি 2πr। তাহলে 2 গুণ পাই হচ্ছে 22/7। এক্ষেত্রে আর কত? আর হচ্ছে ব্যাসার্ধ, সেটা 12 সেমি। তাহলে এক্ষেত্রে 12 বসিয়ে দিলাম। আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য পাবো এত সেমি। এবার আমাদের এখানে কাটাকাটি করতে হবে। তাহলে দেখো 90 দিয়ে 360কে কাটলে আমরা 4 পেলাম, 4 দিয়ে 12কে কাটলে আমরা 3 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে 3 × 2 = 6, 6 দিয়ে 22কে গুণ করতে হবে, অর্থাৎ দেখো 6 × 2 = 12, 2 হাতে 1, 6 × 2 = 12 রাখে 13, আমরা পেলাম 132/7 সেমি। ঠিক আছে, এবার এই 132কে 7 দিয়ে ভাগ করতে হবে। তোমরা চাইলে রাফে করে নিতে পারো, এখানে আমি একবারে করে দিচ্ছি।
দেখো 13-র মধ্যে 7 কবার যায়, একবার যায়, 7 7, তাহলে কত থাকছে 6 থাকছে, অর্থাৎ 62। 62-র মধ্যে 7 কবার যাবে, 8বার যাবে, 7 8 56, তাহলে কত হচ্ছে 6 থাকছে, তাহলে দশমিক দিয়ে 0 নিলাম, অর্থাৎ 60 হলো। আবার দেখো 8বার যাবে, 7 8 56, তাহলে কত থাকছে 4 থাকছে, দশমিকের জন্য 0, অর্থাৎ 40 হচ্ছে। তারপর 5বার যাবে, 5 7 35, দশমিকের জন্য 0, 50 হচ্ছে, 7 7 49। ঠিক আছে, আমরা 3 ঘর পর্যন্ত করলাম, তাহলে এত সেমি। ঠিক আছে, এই ভাগটা কিন্তু মিলবে না, তোমরা এটা রাফে করে নিতে পারো, আমি এখানে মুখে একেবারেই করে দিলাম। অর্থাৎ এক্ষেত্রে আমরা এবি রেখা দৈর্ঘ্য পেয়ে গেছি, এবি চাপের দৈর্ঘ্য পেয়ে গেছি, অতএব এই দুটো যোগ করে দিলে আমরা রেখাঙ্কিত অংশের পরিসীমাটা পেয়ে যাব। তাহলে দেখো রেখাঙ্কিত অংশের পরিসীমা কি হবে, এবির দৈর্ঘ্য আমরা পেয়েছি 16.968, তার সাথে এবি চাপের দৈর্ঘ্য আমরা পেয়েছি 18.857। ঠিক আছে, এই দুটো যোগ করে দেব, এত সেমি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 7 আর 8 যোগ করলে 15 5 হাতে 1, 6 আর 5 যোগ করলে 11 আর 1 12 2 হাতে 1, 8 আর 9 যোগ করলে 17 1 18 8 হাতে 1, 6 আর 8 যোগ করলে 14 আর 1 15 5 হাতে 1, 1 1 2 আর 1 3। ঠিক আছে, এত সেমি। তা আমরা যদি 2 ঘর পর্যন্ত আসন্ন মানে উত্তরটা বের করি, তাহলে কি হচ্ছে দেখো, আমরা যেহেতু 2 ঘর পর্যন্ত আসন্ন মানে উত্তরটা বের করব, আমরা 3 নম্বর ঘরটা দেখব দশমিকের পরে, সেটি কি 5-এর থেকে বেশি না 5-এর থেকে কম আছে। তাহলে দেখতে পাচ্ছি এটা 5 আছে, তাহলে 5 থাকলে কি হয়, আগেরটার সঙ্গে 1 যোগ হয়, অর্থাৎ আমরা পাবো 35.83 সেমি। ঠিক আছে, তা যেহেতু এটা আমরা আসন্ন মানে উত্তর বের করেছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রায় কথাটা লিখতে হবে। কেমন, এবার আমরা ক্ষেত্রফলটা বের করব। দেখো ক্ষেত্রফল বের করার জন্য এই এ ও বি, এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করব, তার থেকে এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দেবো, তাহলে সহজেই আমরা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা এ ও বি এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করছি। তাহলে দেখো এক্ষেত্রে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল এক্ষেত্রে বৃত্তকলাটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে 90 বসিয়ে দিলাম। একটি বৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি কোণ, তাহলে 90কে 360 ভাগ করব। আর যেহেতু ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, তাহলে পায়ের মান আমরা 22-এর 7 বসিয়ে দিলাম। এক্ষেত্রে আর কত ব্যাসার্ধ, দেখো এক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 12 সেমি, তাহলে এখানে আমরা 12-এর স্কয়ার। ঠিক আছে, এত বর্গ সেমি হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 90 দিয়ে 360কে কাটলে আমরা 4 পাচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, আমরা পাচ্ছি এখানে 1/4 ইন্টু এখানে 22-এর 7, আর এক্ষেত্রে 12কে স্কয়ার করলে কত, 12 12 144 পাচ্ছি, এত বর্গ সেমি। 4 দিয়ে 144কে কাটলে কত হচ্ছে, প্রথমে দেখো 3 বার যাচ্ছে, 3 4 12, 2 থাকছে 24, 4 6 24, অর্থাৎ আমরা 36 পেলাম। তাহলে উপরে কি আছে, 22 আর 36 আছে, নিচে 7 আছে, তাহলে দেখো 22 দিয়ে 36কে গুণ করতে হবে, তাহলে 36 দুগুণী 72-এর 2 হাতে 7, 34 দুগুণী 72 আর 7-এ 79, অর্থাৎ আমরা 792 পেলাম, এত বর্গ সেমি। কেমন, এবার আমরা কি করব, এবার আমরা এই এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এক্ষেত্রে ভূমি কত আছে, 12 আছে, উচ্চতা কত আছে, 12 আছে। তাহলে দেখো এখান থেকে সহজেই আমরা পেয়ে যাব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান হাফ ভূমি হচ্ছে 12 ইন্টু উচ্চতা হচ্ছে 12, এত বর্গ সেমি। দেখো 2 দিয়ে 12কে কাটলে 6 পাবো, 6 দিয়ে 12কে গুণ করলে 6 12 72 বর্গ সেমি। তাহলে এই বৃত্তকলা টোটাল ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলেই আমরা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল দেখো বৃত্তকলা টোটাল ক্ষেত্রফল কত বেরিয়েছে, 792/7, তার থেকে ত্রিভুজের ক্ষেত্রফল 72 বাদ দেব, এত বর্গ সেমি। তাহলে এক্ষেত্রে লসাগু কি হচ্ছে দেখো, লসাগু আমরা 7 পাচ্ছি,
7 7-এর মধ্যে একবার যাবে, সেই 1 দিয়ে 792কে গুণ করলে আমরা 792 পাচ্ছি, বিয়োগ আছে বসিয়ে দিলাম, এর নিচে 1 আছে, 1 7-এর মধ্যে 7 বার যায়, সেই 7 দিয়ে উপরে 72কে গুণ করতে হবে। দেখো 7 দুগুণে 14 4 হাতে 1 7 7 49 1 50, ঠিক আছে, এত বর্গ সেমি। এবার 792 থেকে 504 বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে দেখো, 4 আছে কত হলে 12 হবে, 8 হলে হাতে 1 আছে কত হলে 9 হবে, 8 হলে 5 আছে কত হলে 7 হবে, 2 হলে, অর্থাৎ আমরা পেলাম 288/7 এত বর্গ সেমি। ঠিক আছে, এবার 288কে দেখো 7 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে কবার যাবে, 28-এর মধ্যে 4 বার গেল, 4 7 28। এবার 8-এর মধ্যে 7 কবার যাবে, একবার, 7 7, তাহলে কত বেশি থাকছে পড়ে, 1 পড়ে থাকছে, অর্থাৎ আমরা পেলাম 41.17 বর্গ সেমি। কেমন? তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 17-2 লক্ষ্য করো। তো 17-2 যে ছবিটা আছে সেটা প্রথমে আমরা এখানে করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা বৃত্তকলাটা অঙ্কন করে নিয়েছি। এই বৃত্তকলার রেখাঙ্কিত অংশের পরিসীমার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাই পরিসীমা বের করার জন্য আমরা এই এসি বাহুর দৈর্ঘ্য এবং এসি চাপের দৈর্ঘ্য বের করতে পারলেই করতে পারবো। তা আমরা এসি বাহুর দৈর্ঘ্য কীভাবে পাচ্ছি দেখো, এক্ষেত্রে এ বি সি যে ত্রিভুজটি আছে সেই ত্রিভুজের বি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, তাহলে এটি যদি 60 ডিগ্রি হয় তাহলে এই এ কোণ আর সি কোণের মান কী হবে, 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি হবে এই দুটি কোণের সমষ্টি। আবার লক্ষ্য করো এক্ষেত্রে এবি আর বিসি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ যাদের দৈর্ঘ্য সমান। তাহলে এবি আর এদিকে বিসি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটিও সমান হবে, অর্থাৎ 120কে সমান দুভাগে ভাগ করতে হবে। তাহলে প্রতি ভাগে আমরা কত ডিগ্রি করে পাবো, 60 ডিগ্রি করে। ঠিক আছে, এই কোণগুলো 60 ডিগ্রি করে হবে, অর্থাৎ এ বি সি এই ত্রিভুজের 3টি কোণের মানই 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এবিসি ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। সেটি কত করে হবে, এখানে বলা আছে দেখো 42 সেমি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এসি এর দৈর্ঘ্য সমান 42 সেমি। ঠিক আছে, এবার আমরা এসি চাপের দৈর্ঘ্যটা বের করব। তাহলে এসি চাপের দৈর্ঘ্য দেখো এখানে এসি চাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 60 ডিগ্রি। বৃত্ত তার কেন্দ্রে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি। তাহলে 60কে 360 দিয়ে ভাগ করতে হবে। আর যেহেতু আমরা এই এসি এর পরিধিটা বের করব তাহলে কি হবে, 2πr। ঠিক আছে, পায়ের মান 22/7 বসিয়ে দিলাম, আর এর মান কত বলা আছে, 42 সেমি। তাহলে এত সেমি হচ্ছে এসি চাপের দৈর্ঘ্য। এখান থেকে আমাদের কাটাকাটি করতে হবে, 60 দিয়ে 360কে কাটলে 6 পাবো, 6 দিয়ে 42কে কাটলে 6 7 42, 7 7 কেটে গেল। তাহলে আমরা কি পেলাম দেখো, 22 দ্বিগুণে 44 সেমি পেলাম। ঠিক আছে, তাহলে এই এসি চাপের দৈর্ঘ্য হচ্ছে 44 সেমি। অতএব রেখাঙ্কিত অংশের পরিসীমা কি হবে, এসির মান আমরা 42 পেয়েছি, তাহলে 42 সাথে 44 যোগ করতে হবে, এত সেমি, অর্থাৎ আমরা পাবো 86 সেমি। কেমন? এবার আমরা এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি করতে হবে, এই এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বাদ দিলে আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল বের করছি। এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল সমান কি হবে দেখো, বৃত্তকলাটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে বৃত্ত তার কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি। তাহলে 60কে 360 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু বৃত্তের ক্ষেত্রফল কি, πr স্কয়ার। তাহলে পায়ের মান 22/7 বসিয়ে দিলাম, ইন্টু আর স্কয়ার। আর হচ্ছে ব্যাসার্ধ কত আছে, 42। তাহলে এর স্কয়ার, একক হবে আমাদের বর্গ সেমি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা 60 দিয়ে 360কে কাটলে 6 পাচ্ছি। তাহলে দেখো উপরে কি হচ্ছে, 22 থাকছে, আর নিচে 6 আর 7 গুণ করলে 42 হচ্ছে। আর এখানে 42-এর স্কয়ার আছে, তাহলে 42কে আমরা এইভাবে লিখতে পারি, 42 গুণ 42 এত বর্গ সেমি। 42 42 কেটে গেল, তাহলে 42কে 22 দিয়ে গুণ করতে হবে, 22 দুগুণে 44, 4 হাতে 4, 4 22 88, আর 4 92, অর্থাৎ আমরা পেলাম 924 বর্গ সেমি হচ্ছে বৃত্তকলাটির
ক্ষেত্রফল। এবার আমাদের এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তো এই ক্ষেত্রে যে ত্রিভুজটি আছে ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত দেওয়া আছে? 42 দেওয়া আছে, তাহলে 42-এর স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? √3/4 ইন্টু 42কে স্কোয়ার করলে দেখে কী হচ্ছে? আমরা দেখো এটা খুব সহজে স্কোয়ার করতে পারি। প্রথমে আমরা এককের ঘরের সংখ্যাটা স্কোয়ার করব। 2কে স্কোয়ার করলে কত হয়? 4 হয়, বসিয়ে দিলাম। এবার আমরা এই 3টের গুণ করব। দেখো 4 দুগুণে 8 এবং 8 দুগুণে 16, 16 6 বসছে, হাতে 1, ঠিক আছে। এবার 4কে স্কোয়ার করলে কী হয়? 4 4 16, 16 আর 1 17, অর্থাৎ আমরা পাবো 1764। এবার দেখো এটাকে 4 দিয়ে কাটলে কি হচ্ছে? প্রথমে কবার যাবে? 4 বার যাবে, 4 4 16, 1 থাকছে, 4 4 16 1, অর্থাৎ আমরা 441 পেলাম। এবার আমরা এক্ষেত্রে √3 মানটা বসিয়ে দিই। তা √3 মান সমান কি? √3 মান সমান জানি আমরা 1.732, ঠিক আছে। এটা হচ্ছে √3 মান। তা তোমরা √3 ও √2 এর মানটা মনে রাখবে, বিশেষ করে এই পরিমিতি অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে দেখো এটাকে আমাদের 441 দিয়ে গুণ করতে হচ্ছে। তা গুণটা এখানে আমি করে নিচ্ছি। তো দেখো এখানে আমরা গুণটা করে নিয়েছি। আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 763.812 এত বর্গ সেমি, ঠিক আছে। তাহলে দেখো অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল আমরা মোট ক্ষেত্রফল কত পেয়েছি? আমরা পেয়েছি 924। তার থেকে ত্রিভুজের ক্ষেত্রফল 763.812 বর্গ সেমি বাদ দিতে হবে। তাহলে আমরা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো কত হচ্ছে, এটা বিয়োগ করলে আমরা প্রথমে পাবো 8.061, অর্থাৎ আমরা পেলাম 160.188 বর্গ সেমি, ঠিক আছে। এটা সেমি হবে। তো দেখো এক্ষেত্রে তোমরা যদি এটা 2 দশমিকে আসন্ন মানে করো তাহলে কি পাবো? আমরা 2 দশমিক আসন্ন মান করলে আমরা পাবো 160.19। যেহেতু দেখো দশমিকের পরে 3 নম্বর যে সংখ্যাটা সেটা কত আছে? 5-এর বেশি আছে, তাহলে আগেরটার সঙ্গে 1 যোগ হবে, ঠিক আছে। এত বর্গ সেমি হচ্ছে আমাদের রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। আর যেহেতু এটা আসন্ন মানে করেছি, আমাদের ব্র্যাকেটে প্রায় লিখতে হবে। তোমরা চাইলে পরে এটাও রেখে দিতে পারো, এটাও সঠিক উত্তর। আবার তোমাদের যদি আসন্ন মানে নিয়ে আসতে চাও তাহলে তোমরা এটাও লিখতে পারো। কেমন? তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 18 দাগেটা লক্ষ্য করো। 18 দাগে কি আছে? 18 দাগে দেখতে পাচ্ছি যে নীলা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি হলে অন্তঃব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। তো অঙ্কটি করার সুবিধার জন্য এখানে আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করে নিই। ধরি নীলা যে বালাটি কিনেছে সেই বালাটি হচ্ছে এটা, ঠিক আছে, যার বহির্ব্যাসের দৈর্ঘ্য কত বলা আছে? বহির্ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 28 সেমি। তাহলে বহির্ব্যাসার্ধ কী হবে? 28-এর অর্ধেক, অর্থাৎ আমরা 14 সেমি পাবো। এবং অন্তঃব্যাসের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। সেটি আমরা প্রথমে ব্যাসার্ধ 8 ধরে নিচ্ছি, তারকে দ্বিগুণ করলেই আমরা বহির্ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো বহির্ব্যাসার্ধ 14 ধরে আমরা বালাটির যে ক্ষেত্রফল পাবো সেই ক্ষেত্রফল থেকে অন্তঃব্যাসার্ধ 8 ধরে যে ক্ষেত্রফল পাবো সেটি বাদ দিলেই আমরা বালাটিতে কত বর্গ সেমি ধাতু আছে সেটি পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, ধরি বালাটির অন্তঃব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে বালাটির বহির্ব্যাসার্ধ কি হবে? বহির্ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 28 সেমি। তাহলে 28কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 28/2 সেমি, অর্থাৎ আমরা পাবো 14 সেমি। তাহলে শর্তানুসারে আমরা কি পাচ্ছি? দেখো শর্তানুসারে আমরা লিখতে পারি এই বহির্ব্যাসার্ধ 14 ধরে ক্ষেত্রফল, অর্থাৎ πr², পায়ের মান তো 22/7 বসিয়ে দিলাম, ইন্টু r², আর কত ব্যাসার্ধ, তাহলে 14 স্কোয়ার।
এর থেকে অন্তঃব্যাসার্ধ আর ধরে যে ক্ষেত্রফল পাবো অর্থাৎ 22/7 ইন্টু আর স্কোয়ার, এইটি বিয়োগ করলে আমরা কত পাবো? আমরা পাবো 269.5। ঠিক আছে, এখান থেকেই আমাদের আর এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, 22/7 ইন্টু 14কে স্কোয়ার করলে 196 পাবো, বিয়োগ 22 দিয়ে আর স্কোয়ারকে গুণ করলে আমরা 22 আর স্কোয়ার পাচ্ছি, নিচে আমরা 7 পাচ্ছি, সমান 269.5। এবার 7 দিয়ে 196কে কাটলে আমরা কত পাচ্ছি? প্রথমে দেখো দুবার যাচ্ছে, 7 দুগুণে 14, 5 থাকছে 56, 7 8 56। ঠিক আছে, এবার 22 দিয়ে 28কে গুণ করতে হবে। তাহলে দেখো 8 22 176, 6 হাতের 17, 22 দুগুণে 44, 44 আর 17 যোগ করলে আমরা 61 পাবো। আর এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 22 আর স্কোয়ার 22/7 সমান 269.5। এবার আমাদের কাজ কি হবে? এই 616কে ওপাশে নিয়ে যাওয়া। তাহলে এপাশে কি পড়ে থাকছে? এপাশে পড়ে থাকছে -22 আর স্কোয়ার 7, এবং ওপাশে কত ছিল? 269.5 ছিল। 616কে ওপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ 616, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি -22 আর স্কোয়ার 7। তা দেখো 616 থেকে এই 69.5 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? আমরা পাবো -346.5। ঠিক আছে, এবার আমাদের কাজ কি? দেখো উভয় পক্ষ থেকে মাইনাস আউট হয়ে যাচ্ছে এবং আমরা কোনাকুনি গুণ করে দেব। তাহলে আমরা পাচ্ছি 22 আর স্কোয়ার সমান 7 দিয়ে এটাকে গুণ করে দেব, অর্থাৎ 346.5 ইন্টু 7। ঠিক আছে, বা আর স্কোয়ার সমান কী হবে? আর স্কোয়ার সমান হবে দেখো 346.5 গুণ 7, তাকে 22 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে দশমিক তুলে দিলে নিচে আমরা 10 পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা যদি 11 দিয়ে কাটি তাহলে 11 দুগুণে 22, 34-এর মধ্যে প্রথমে 3 বাজে আছে, 3 11 33, 1 থাকছে, অর্থাৎ 16, 11কে 11, 5 থাকছে, 5 11 55। ঠিক আছে, আবার যদি আমরা 5 দিয়ে কাটি, এখানে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 6 30 এবং 3 5 15, অর্থাৎ আমরা 63 পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা 63কে কীভাবে লিখতে পারি? 63কে আমরা লিখতে পারি 7 নং 63। ঠিক আছে, এবং 9কে আমরা 3 গুণ 3 এইভাবে লিখতে পারি। তাহলে 63কে আমরা এইভাবে ভাঙিয়ে দিলাম, 3 3কে 9, 7 নং 63। তাহলে আমরা লিখতে পারি যে 3 গুণ 3 গুণ 7। আর এই ক্ষেত্রে কী আছে? একটা গুণ 7 আছে, বসিয়ে দিলাম। নিচে দেখো 2 গুণ 2 আছে। এবার এখান থেকে আমরা বা আর সমান কি পাবো? প্রতিটা জোড় থেকে একটা করে আসবে, অর্থাৎ আমরা পাবো 3 গুণ, এক্ষেত্রে 7-এর জোড় থেকে একটা 7 আসবে, গুণ 7, 2-এর জোড় থেকে একটা 2 আসবে। ঠিক আছে, তাহলে অতএব আর সমান আমরা পেলাম 3 7 21/2। তা আর তো ছিল ব্যাসার্ধ, আমাদের অন্তঃব্যাসের দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। অতএব বালাটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ আমরা পেয়েছি 21/2, একে 2 দিয়ে গুণ করতে হবে, এত সেমি। তাহলে দেখো 2 2 কেটে গেল, আমরা পেলাম 21 সেমি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনে ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।